আজহার ভাই যখন বেঁচে এসে পার্লামেন্টে কথা বলতে পারছেন, বিএনপির আর এক নেতা লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে ছিলেন, তিনিও মুক্তি পেয়ে কিন্তু এমপি হয়েছেন। আব্দুল সালাম পিন্টু, ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রায় 3 জন এখন পার্লামেন্টে। এটা বিরাট ব্যাপার। পৃথিবীর কোনো দেশের পার্লামেন্টে এরকম নির্যাতিতদের বৈচিত্র্যময় সমাবেশ, যেটা মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার পার্লামেন্ট চলার মাঝে মাঝে এই স্বীকৃতিগুলো দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। রাজনৈতিক কর্মীদের জীবনে কারাভোগ করা এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে আমরা যারা আল্লাহ তাআলার দিন জীবনে মানি এবং সমাজের দিনকে বিজয়ী করতে চাই, এটা তাদের জীবনের একটা পরীক্ষা। এই পরীক্ষার মুখোমুখি যারা হন তাদেরকে কারাগারেই যেতে হয়, এটাই নিয়ম। তো শুকরিয়া আদায় করছি যে সেই কারাগারের সময়টা এখানে সবচেয়ে বেশি মজলুম এবং আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে বেশি মুরব্বী শ্রদ্ধাভাজন এটিএম আজহারুল ইসলাম, যিনি আল্লাহরই খাস করুণায় ফাঁসির কক্ষ থেকে এখন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য। এ নজির এবারের পার্লামেন্টেই মাননীয় স্পিকার বলেছেন যে এই পার্লামেন্টে এমন এক বৈচিত্র্যময় পার্লামেন্ট যেখানে ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আসা লোকেরাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন। যাবজ্জীবন আয়না ঘরে থাকা আমাদের স্নেহস্পদ সন্তানতুল্য ব্যারিস্টার আরমান আয়না ঘরের সাক্ষী। শেখ হাসিনার আগে যখন কারাগার থেকে বের হলাম, তখনও আমাদের অ্যানি ভাই, বর্তমান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, দীর্ঘদিন আমরা একই কারাগারে একই সঙ্গে খেয়েছি, এক জায়গায় থেকেছি। আবার হাসিনার পতনের আগে যখন আবার আমরা জুলাইয়ের আন্দোলনে গ্রেফতার হলাম, তখন ডিবি অফিসে রিমান্ডে শেষ 5ই আগস্টের সময়ও আমি অ্যানি ভাই সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা তখন কারাগারেই ছিলাম। তিনিও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি যে কথা থেকে ওনাদের নামের দিকে চলে গেলাম সেটা হলো যে কারা জীবনটা এমন যে কে কিভাবে কারাগারের সময়টা কাটাবে তার উপরেই তার জীবনের সাফল্য নির্ভর করে। কারাগার হচ্ছে একটা অখণ্ড অবসর পাওয়া যায় এবং 2টা কাজের জন্য একজন মুমিন যদি এই সময়টা পার করতে সিদ্ধান্ত নেয় তাহলে তার আর কারাগারে কোনো কষ্ট হয় না। একটা হলো লেখাপড়া করা, প্রচুর লেখাপড়া করার সময় যারা কারাগারে আপনারা গিয়েছেন, এই সারির সবাই জেলখানায় গিয়েছেন। এখানে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি থেকে নিয়ে সাবেক মিলে সব 5 জন কেন্দ্রীয় সভাপতি এখানে আছেন, আমি হিসাব করলাম। আজহার ভাই আছেন, রাশেদ, তারপরে জুবায়ের ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আব্দুল জব্বার, সবার কারাগারের জীবনের অভিজ্ঞতা, সব মজলুম। তো একটা সুযোগ হলো পড়াশোনা করা, কোরআন হাদিস ইসলামিক লিটারেচার, কারা লাইব্রেরিতে প্রচুর বই পাওয়া যায়, এটা সবারই সেই প্র্যাকটিস আছে। আর একটা হলো মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আল্লাহর সান্নিধ্যে নিজেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করার একটা অখণ্ড অবসর হচ্ছে কারা জীবন। তো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই ধৈর্যের সাথে সেই কারা জীবন পার করার এবং কারাগারের সময়টাকে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পর্ক এবং কিছু লেখাপড়া করার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তবে চিন্তা করতে পারিনি কারাগারে থাকা অবস্থায় যে আমরা একদিন বের হতে পারবো, বই আকারে কিছু লেখা ভিতরে যা লিখলাম এটা প্রকাশিত হবে, পাঠকদের কাছে যাবে, সেটাও যে আল্লাহ তাআলা তৌফিক দিলেন। কারণ এমন এক দুঃসময় কালো দিন আমরা পার করছিলাম। মাঝে মাঝে অনেকে বলতেন, আমরাও মনে করতাম আর বোধহয় এই কারাগার থেকে বের হওয়া সম্ভব হবে না। আজহার ভাই ফাঁসির দণ্ড নিয়ে যখন ছিলেন, আমি আমার এই বইয়ের মধ্যে লিখেছি সে স্মৃতি। আজহার ভাইয়ের অনেক অসাধারণ উক্তি বিভিন্ন আলোচনায় উনি করতেন, সেটাই বইয়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পড়লে পাবেন। তো আমি কথা সংক্ষেপ করতে চাই
যে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। বইগুলোর মধ্যে কি আছে, সব বইগুলো আমার কারা জীবনে লেখা, সেটার বর্ণনায় আমি আর যাব না, যেহেতু এটা পড়েই আমরা সবাই জানতে পারবো। আমি শুধু এইটুকু দোয়া চাই, মানুষের মাঝে আল্লাহ তাআলার দ্বীনের জন্য একটা নির্ভীক, মৃত্যু ভয়হীন চেতনা তৈরি করার দাওয়াতি কাজের জন্য এই বইগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর আমার এই সময়টুকু যেন পৃথিবীর পার্থিব কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া কোনো কিছুই যেন আমাকে স্পর্শ করতে না পারে, এই দোয়া আমি আপনাদের সবার কাছে চাই। আমাদের আজহার ভাই যখন বেঁচে এসে পার্লামেন্টে কথা বলতে পারছেন, বিএনপির আর এক নেতা লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে ছিলেন, তিনিও মুক্তি পেয়ে কিন্তু এমপি হয়েছেন। আব্দুল সালাম পিন্টু, ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রায় 3 জন এখন পার্লামেন্টে, নাকি জানি ভাই এই 3 জনই মনে হয় হবে। এটা বিরাট ব্যাপার। পৃথিবীর কোনো দেশের পার্লামেন্টে এরকম নির্যাতিতদের বৈচিত্র্যময় সমাবেশ, যেটা মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার পার্লামেন্ট চলার মাঝে মাঝে এই স্বীকৃতিগুলো দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। আপনাদের সবার কাছে আমি সেই দোয়া কামনা করি। আমি খুব কৃতজ্ঞতা জানাই এখানে ছাত্র শিবিরের সাবেক বর্তমান কেন্দ্রীয় সভাপতিরা যারা উপস্থিত আছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনি বলছিলেন যে আমি এই অনুষ্ঠানে থাকব, আমার জেলের সাথী, আমরা খুবই ঘনিষ্ঠ। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভাই আসতে চেয়েছিলেন, আমি আর দ্বিতীয়বার ব্যস্ততার কারণে আমি ওনাকে আর রিমাইন্ড করিনি, কিন্তু অ্যানি ভাই নিজে আগ্রহ করে বললেন যে আমি আসছি। সবার প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের সবচেয়ে মজলুম এটিএম আজহারুল ইসলাম ভাই, জীবদ্দশায় আমরা ওনাকে কাছে পেলাম, বুকে পেলাম, ওনার মুখের দুটো কথা শুনে আজকে আমরা তৃপ্তি পাব। সবার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর প্রচ্ছদ প্রকাশন, তারা যে বইগুলো প্রকাশ করলেন, আমি জেল থেকে বেরোবার পর ওনারা আমার ফোন করে খোঁজ নিয়ে চলে গেলেন। আমি ওনাদের সবাইকে চিনতাম না, বললেন যে আপনি যদি অনুমতি দেন তো আপনার লেখালেখিগুলো আমাদের দিলে আমরা একটু প্রকাশ করতে চাই। এই যে প্রকাশনা সংস্থার এমডি চেয়ারম্যান বোধহয় বক্তব্যে বলেছেন যে সব লেখকের পাণ্ডুলিপির একটা স্টাইল থাকে, কিন্তু 7 বছরে আমার লেখার কোনো গ্রামার ছিল না। এই ডায়েরিতে 5 লাইন, ওই খাতায় 10 পাতা, ওই নোটবুকে 3 পাতা, খুব কষ্ট করেছে এরা। বলে সব আপনি আমাদের দেন আর একটা গাইড দেন, আমরা সব খুঁজে বের করে করে একটা জায়গায় নিয়ে আসবো। তো এরা সব সেট করে প্রুফ দেখানোর পরে আমি খুব আশ্চর্য হলাম যে অন্তত বিশেষ করে এই লৌহ কপাটের অন্য জীবন বইটা অন্তত 7-8টা জায়গায় পাণ্ডুলিপিতে আমার, মানে কখনো 6টা কারাগারে আমি ঘুরছি, তো খুলনা কারাগার, কাশিমপুরের 3-4টা কারাগার, নারায়ণগঞ্জ কারাগার, নাজিমুদ্দিন রোডের কারাগার, কেরানীগঞ্জের কারাগার, সব কারাগারেই লিখছি। সবগুলো কারাগারের বিধি এত কঠিন ছিল যে খাতা নিয়ে বেরোনো যেত না, যা লিখেছেন তা আবার রেখে আসতে হতো। লুকায় লুকায় কার আগে জামিন হয় তার ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে দিতাম, তুমি এটা নিয়ে আমার বাসায় পৌঁছায় দিও। এই সবগুলো কালেক্ট করে প্রচ্ছদ প্রকাশন কষ্ট করে যে এডিটিং করেছেন, প্রুফ দেখেছেন। এবং আমার ব্যক্তিগত আর্থিক সামর্থ্য এমন নেই যে আমি এগুলো নিজের অর্থে প্রকাশ করতে পারতাম, সেজন্য তারা বললো যে না আমরা এটা প্রকাশ করব। পরে বলল যে আমরা একটা মোড়ক উন্মোচন অনুষ্ঠান করব। তা আমি তো চিন্তাই করতে পারিনি তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবে। এই জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি সময় ব্যয় করে যারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, বরকতময় করেছেন, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।